শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। আজকে ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি যে তিনি শেখ হাসিনার সাথে হয়তো গোপন একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার সাথে ফোন আলাপও করতে পারেন এই ভ্লাদিমির পুতিন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে। সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে। ইউনূসের আর কিছু করার নেই। ইউনূস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো, কিন্তু ইউনূসের পরিত্রাণের আর সুযোগ নেই। এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে। তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে, অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা। সম্মানিত দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব দেশের একটা বিভিন্ন অবস্থার কারণ। তো বেশি দেরি না করে আজকের যে মূল ঘটনা ধারাবাহিকভাবে আমরা শুরু করে দিব, কিন্তু তার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন। চলুন ধারাবাহিকভাবে আমাদের স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। আজকে সন্ধ্যা 6:35 ভারতে অবতরণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি 2 দিনের সফরে ভারতে আসছে। এই সফর কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। তিনি প্রথমে নরেন্দ্র মোদীর সাথে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, এরপরে তিনি ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, এরপরে তিনি মহাত্মা গান্ধীর সমাধিস্থলে যাবেন। এরপরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভারতের বিভিন্ন সূত্র মতে আমরা অনেক ইউটিউবারই জানতে পেরেছি যে তিনি যদি সময় পান শেখ হাসিনার সাথে হয়তো গোপন একটি বৈঠক করতে পারেন বা নরেন্দ্র মোদীর সাহায্যে শেখ হাসিনার সাথে ফোন আলাপও করতে পারেন এই ভ্লাদিমির পুতিন। কারণ ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার অনেক ঐতিহাসিক সম্পর্ক আছে, ব্যক্তিগত। তাই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক এবং শেখ হাসিনা ফিরে যাক, ওনার প্রত্যাবর্তন হোক। নরেন্দ্র মোদী যেমনভাবে চাই তেমনিভাবে এই ভ্লাদিমির পুতিনও চাই। অলরেডি ভ্লাদিমির পুতিন আসার আগেই ভারত সীমান্তে এবং বাংলাদেশ সীমান্তের মধ্যে ভারতের অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে। ভারত গতকালকেও বাংলাদেশের 3 সীমান্তে ড্রোন বিস্ফোরণ ঘটিয়েছে। আমি একটি ভিডিও করেছিলাম এবং সেখানে ট্যাঙ্ক, সাজোয়াজান এবং সৈন্য অনেক বেশি বাড়িয়ে ফেলেছে ভারত। এটার মানে কি? অনেকে মনে করছেন যুদ্ধ করার জন্য। যুদ্ধের থেকেও মেইন বিষয় হচ্ছে মানসিক চাপ দেওয়ার জন্য এই ডক্টর ইউনূস সরকারকে, মানে প্রেশার ক্রিয়েট করছে। বোঝাতে যাচ্ছে আমেরিকা এখন আমাদের হাতে, রাশিয়ার প্রেসিডেন্ট আজকে আমাদের দেশে আসছে, প্রতিরক্ষা চুক্তি আমেরিকার সাথে হয়েছে, রাশিয়ার সাথে হবে। আমরা যে সত্য দিয়েছি সে সত্য খুব তাড়াতাড়ি মেনে নাও, তা না হলে যুদ্ধ পরিস্থিতি হতে পারে, আমরা আক্রমণ করে দিতে পারি। পৃথিবীর কোনো দেশ তোমাদেরকে সাহায্য করবে না, রাশিয়া বলো আমেরিকা বলো। আমরা যাই বলবো বাংলাদেশে তাই এখন হতে হবে। এটা একটা মানসিক চাপ তৈরি করার জন্য এই সকল বিষয় ভারত এখন করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুতিনের সাথে যদি শেখ হাসিনা সত্যি গোপন বৈঠক হয়ে যায় বা ফোনে কথোপকথন হয়ে যায় এইবার ফাইনালি, তাহলে 100% ধরে রাখেন পাতানো নির্বাচন যদি হয়েও যায় ওই সরকার বেশি দিন টিকছে না। ওই সরকারের পতন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং এরপরে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন হবে সেই নির্বাচনে রাশিয়া এবং আমেরিকা এবং ভারতের সমর্থনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার 100% ক্ষমতায় আসবে। কারণ ভারত বাংলাদেশে যে রেজিমকে রাখতে চাইবে আমেরিকাও সেটাতে প্রায়োরিটি দিবে, রাশিয়া প্রায়োরিটি দিতে বাধ্য হবে। কারণ সেজন্যই তো সম্পর্ক ভালো করার জন্যই তো রাশিয়া এবং আমেরিকা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে। সে কারণে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার বৈঠক বা ফোনালাপ খুবই বেশি গুরুত্ব বহন করে। হয়তোবা ভ্লাদিমির পুতিন এবং ভারত শেখ হাসিনাকে আরও বেশি উজ্জীবিত করতে পারে, বলতে পারে আপনার কর্মীদেরকে দিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে পাল্টা অভ্যুত্থানের প্রস্তুতি নেন। যত ধরনের সাহায্য সহযোগিতা করা আমরা করব, কূটনীতিকভাবে বলেন এবং অন্যান্য বিষয় যেগুলো দরকার গোয়েন্দা সংস্থার মাধ্যমে বলেন আমরা করব। আপনার কর্মী এবং জনগণকে আপনি উদ্বুদ্ধ করেন এবং আপনার কর্মীদের সাথে কথা বলেন। কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি, পাল্টা অভ্যুত্থানের অলরেডি পরিস্থিতি তৈরি হয়ে আছে। জাস্ট এটাকে একটু চাঙ্গা করা প্রয়োজন। সাধারণ জনগণ বারবার বলছে আমরা শেখ হাসিনাকে চাই, সাধারণ জনগণ বারবার বলছে আমরা আগেই ভালো ছিলাম। এই ডক্টর ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীর এখন বড় বড় রাষ্ট্রপ্রধান কেউ ডক্টর ইউনূসের কথায় সায় দিচ্ছে না, সকলেই এখন শেখ হাসিনার সাথে যোগাযোগ স্থাপন করছে এবং ভারত কূটনীতিকভাবে বাংলাদেশের আওয়ামী লীগের ইমেজকে অনেক আপার লেভেলে নিয়ে গিয়েছে। বিশ্বের কাছেও এখন আওয়ামী লীগের ইমেজ অনেক আপার লেভেলে চলে গিয়েছে। ডক্টর ইউনূসের ইমেজ একেবারে ডেস্ট্রয় হয়ে গিয়েছে। ভারত বিশ্বের সকল দেশকে বোঝাতে সক্ষম হয়েছে এই ডক্টর ইউনূসের ছত্রছায়ায় বাংলাদেশের মধ্যে জঙ্গি রাজপালন বেড়ে গিয়েছে, জঙ্গিবাদ প্রমোট হচ্ছে এবং বিভিন্ন ধর্মের লোকদেরকে এখানে দমন নিপীড়ন করা হচ্ছে। ডক্টর ইউনূসের হাতে যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এবং ডক্টর ইউনূসের পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তার হাতেও যদি ক্ষমতা থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তাই একটি রাজনৈতিক ব্যালেন্সের প্রয়োজন বাংলাদেশে এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার বিশ্বের কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপন করতে বা চুক্তি করতে কোনো হ্যাসেল ফেস করবে না, তারা আরামসে 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। এই সকল বিষয় এবং বিশ্বের কাছে মোটিভ তৈরি করতে পেরেছে ভারত। সে কারণে বিশ্বের সকল দেশ, সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ থেকে সকল
জায়গা থেকে এই ডক্টর ইউনূসকে প্রেশার দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন দেন, সকল দলের অংশগ্রহণে, সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগও থাকবে। এটাই হচ্ছে মেইন খেলা। যদি জাতিসংঘের কথা না শুনে, বিশ্বের অন্যান্য সংস্থার কথাও না শুনে, বিশ্বের কোনো দেশের কথা না শুনে একটা পাতা নির্বাচন দিয়ে দেয়, ফলাফল কি আমি অনেক ভিডিওতে বলেছি, বেশি দিন ওই সরকার টিকবে না এবং খুব ইজিলি পতন হয়ে যাবে, ঘুরে ফিরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। এখন জাস্ট সময়টা পার করছে এই সরকার। এই পাতা নির্বাচনে কোনো ভ্যালুই থাকবে না, ম্যাসাকার পরিস্থিতি হয়ে যাবে নির্বাচনের দিন থেকে শুরু করে এর পরবর্তী সময় পর্যন্ত। তাই বাংলাদেশে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা কতটুকু বিশ্বের সকল দেশ যেমন বুঝতে পারতেছে, বিশ্বের সকল মানবাধিকার সংস্থা যেমন বুঝতে পারতেছে, এই সরকারেরও বোঝা প্রয়োজন এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তাদেরও বোঝা প্রয়োজন। কারণ বিএনপি যদি 40% বাংলাদেশে ভোট থাকে, আওয়ামী লীগেরও 40% বাংলাদেশে ভোট আছে, জাতীয় পার্টি 10%-এর বেশি বাংলাদেশে ভোট আছে, আর জামাত ইসলামের হয়তো 4-5% ভোট আছে। তাহলে বিএনপি আর জামাত ইসলাম মিলে হয়তো 45% ভোট আছে এই দুই দলের, আর আওয়ামী লীগের জাতীয় পার্টি মিলে তো 50% উপরে বাংলাদেশে ভোট আছে। এই বড় জনসংখ্যা যারা এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে সমর্থন করে, তারা কোথায় ভোট দেবে? তাদেরকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, এই সকল বিষয় বহির্বিশ্বের কাছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া মিলে তুলে ধরতে সক্ষম হয়েছে। সেই কারণেই ডক্টর ইউনূস এখন চতুর্মুখী চাপে আছে, না পারতেছে নির্বাচন না দিয়ে পালিয়ে যেতে, না পারতেছে আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন দিতে। কারণ তারা ভয়ে আছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো জায়গায় যদি কলা গাছও তারা করায়, তারা কম না হলে 100 আসন পেয়ে যাবে, প্রচার না করতে পারলো তো 100 আসন পেয়ে গেলে তার পরবর্তী টার্মে তারা আরামসে ক্ষমতায় চলে আসবে। তাই যতই রিস্ক থাকুক, যতই কিছু হোক, বিএনপি এর জন্য ইউনূসকে পেশা দিচ্ছে, আওয়ামী লীগ যাতে না আসে, জামাতও পেশা দিচ্ছে, যেভাবে নির্বাচনটা দিয়ে দেন, বাকিটা আমরা দেখবো ক্ষমতায় আসার পর। আমরা পতন হলে পতন হবো, চালাতে পারলে চালাতে পারবো, না পারলে নাই। আপনি নির্বাচনটা দিয়ে কোনো মতে আপনি সেফ এক্সিট নিয়ে চলে যান। সে কারণে ডক্টর ইউনূস অনড় হয়ে আছে বিএনপি এবং জামাত এই বেকিংটা দেওয়ার কারণে। আবার হয়তোবা ডক্টর ইউনূস চাচ্ছে ওদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, ওদেরকে ভয়ে রেখে নির্বাচনটা না দিয়ে ডিলে করতে পারি নাকি দেখি। এটা ডক্টর ইউনূসের মাথায় ঘুরতেছে যে আমি আর কতদিন কিছু ক্ষমতা থেকে আমি আর বাঁচবো কয়দিন। ডক্টর ইউনূসের মাথায় বিভিন্ন ধরনের বিষয় চিন্তা আসার কারণে তিনি একবার এক ডিসিশন নিচ্ছে। ফাইনালি কোনো ডিসিশন তিনি এখনো নিতে পারছেন না, আর বয়সও তো হয়ে গিয়েছে, ডিসিশন মেকিংও ওনার প্রবলেম হচ্ছে। কারণ এটাই হচ্ছে বাস্তবতা, কারণ বয়স হয়ে গেলে মানুষের অনেক ডিসিশন মেকিংয়ের সমস্যা হয়ে যায়। তাই রাশিয়ার প্রেসিডেন্টের সাথে শেখ হাসিনার যদি বৈঠক হয় বা ফোনালাপ হয়, এটা খুবই গুরুত্ব বহন করছে। বাংলাদেশের অনেক কিছু পট পরিবর্তন হয়ে যাবে, এটা 100%। কারণ অ্যাগ্রেসিভভাবে আগাবে এখন ভারত, কারণ ভারতের এখন আর কোনো পিছুটান নাই। বিশ্বের কোনো বড় দেশ, প্রভাবশালী দেশ ভারতকে ভেটো দেওয়ার কিছুই নেই। আর আওয়ামী লীগের পাশে বিশ্বের সকল প্রভাবশালী দেশ থাকবে, তখন আওয়ামী লীগ তুলে ধরতে পারবে, দেখেন বাংলাদেশের মধ্যে কোনো গণতন্ত্র নাই, আমাদের মতো বড় দলকে ছাড়া এরা নির্বাচন দিয়ে দিই। পুতিন আসছে, শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কিন্তু পুতিনের সাহায্য নেওয়া হবে এবং প্রাইম মিনিস্টার হিসেবেই ফেরানো হবে। সেটা পুতিনের সঙ্গে কথাবার্তা বলে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে ফেরানো হবে। ইউএসকে সাইড আপ করে দেওয়া, ঠিক আছে তুমি চুপ করে বসতে হবে, তাহলে তার ট্রেড ডিল করবো, আদারওয়াইজ কিন্তু ট্রেড ডিল করবো না। ফলে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী হিসেবে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, সেই সময়তে না পাকিস্তান কিছু বলতে পারবে, না চীন কিছু বলতে পারবে, না আমেরিকা কিছু বলতে পারবে। যা করবে দুই শক্তি মিলে করবে, এটা কিন্তু একটা পয়েন্ট। আচ্ছা, এখন তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না, এই নিয়ে আপনাদের ওখানে প্রচুর জল ঘোলা হচ্ছে। তারেক রহমান কেন ফিরছেন না? তারেক রহমান ফিরছেন না, তিনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন না। এই জন্য তারেক রহমান সম্প্রতি মানে গতকাল পরশুর মধ্যে হবে হয়তো, আপনাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তিনি যেটা বলেন যে নট নাও, গেম ইজ ওভার, মানে এখন ফেরা যাবে না, গেম ইজ ওভার, না আমাদের যা প্ল্যান ছিল সেই গেম ওভার হয়ে গেছে। তার মানে এখন আর ফেরা তোমার উচিত হবে না, তুমি ফিরলে পরে বিপদে পড়তে পারো, যেখানে আছো সেখানে থাকো। আপনার মনে আছে জুন মাসে লন্ডনে গিয়েছিলেন আমাদের ডক্টর ইউনূস, গিয়ে ওখানে খলিল গিয়েছিল, শফিকুর রহমান গিয়েছিল, ডাস্টবিন শফিক সেও গিয়েছিল, দাঁত বার করে সমস্ত মিটিং ফিটিং হয়েছিল, দারুণ আপ্যায়ন হয়েছিল। তখন তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়ার একটা কথা হয়েছিল। সেই মিটিংয়ের কথা উল্লেখ করে এই ট্রেসির সঙ্গে কথা বলার পর গতকালকে ফোন করেন তারেক রহমান ইউনূসকে। আমার সঙ্গে তো বৈঠক হয়েছিল, আমি তখন বলেছিলেন আমি ফিরে যাবো, ফিরে গিয়ে আমি প্রধানমন্ত্রী হব, আপনি হবেন প্রেসিডেন্ট, তাহলে এখন কেন এই অবস্থার সৃষ্টি করা হচ্ছে? তখন ইউনূস বলেন আই অ্যাম সরি, আই অ্যাম ইনট্র্যাপড, আই অ্যাম সরি, আই অ্যাম ইনট্র্যাপড, মানে আমি ইঁদুর কলে ধরা পড়েছি, ফাঁদে পড়ে গেছি, আমার আর কিছু করার নেই। মানে হাত পা তুলে দিয়েছে। এখন আর কিছু ইউনূসের আর কিছু করার নেই। ইউনূস এখন চেষ্টা করছে যে কিভাবে আমি এই জায়গা থেকে পরিত্রাণ পাবো, কিন্তু ইউনূসের পরিত্রাণের আর সুযোগ নেই। যখন সুযোগ ছিল তখন কিন্তু আমি বারবার বলেছি বেরিয়ে যান, যারা চান বেরিয়ে যান, কিন্তু আমার কথা কেউ শোনেনি। গুজব বাস্তব, আমার কথা কেউ শোনেনি। এখন সব ছটপট করছে, জল বিনা মাছের মতো ছটপট করছে। ইউএস পরিষ্কার বলে দিয়ে, ট্রেসি অ্যান্ড জ্যাকবসন পরিষ্কার একে বলে দিয়েছে, আমাদের ইউনূসকে বলে দিয়েছে, ইউএস চায় সবাইকে নিয়ে ইনক্লুসিভ সবাইকে নিয়ে স্থিতিশীল, গণতান্ত্রিক এবং সুষ্ঠু একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গঠন ইউএস চায়। ভারতের কথা কিন্তু বলা হয়নি, ইউএস এটা চাইছে। ফলে তার জন্য ভারতবর্ষ যা যা করতে বলেছে আপনি সেইগুলো করুন, আদারওয়াইজ আমরা আপনার কোনো গ্যারান্টি দিতে পারবো না, আপনার জীবন মরণের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। এটা
মানে পরিষ্কার বলে দিয়েছে আপনাদের কেসি অ্যান্ড জেকবসন। এদিকে এই যে অ্যাডভাইজারিটা জারি করা হয়েছে ইউএসের তরফ থেকে, যে 3 থেকে 6 এবং 3 তারিখে 2 তারিখ রাত্রিবেলা থেকে 3 তারিখ সব মানে ভোরবেলা অবধি যে সময়টা, তার মধ্যে 2 দেশে ওই 57 জন আর 17 জনকে ফিরে যেতে হবে। এই যে ঘোষণাটা করা হয়েছে, সেই ঘোষণাটার পর এখন ইসলামাবাদ এবং আপনার আঙ্কারা, মানে 2 রাজধানী এখন একে অপরের দিকে চেয়ে বলছে যে ভাই কি করা যায়, এখন যেতে তো হবেই, কি করা যায়। এখন ঠিকঠাক যেটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর সম্ভব 1 তারিখ বা 2 তারিখের মধ্যে এরা সবাই ফিরে যাবে। এটা একটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে, কোনো সমর্থিত সূত্র কিন্তু নয়, আমি আবার বলছি এটা অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। ফলে সব মিলিয়ে একদম একটা পরিস্থিতি পুরো একটা ঘোরালো হয়ে রয়েছে। যমুনা থমথমে, ইউনুস কোনো কথা বলছে না, কারোর সঙ্গে দেখা করছে না। কালকে বিশেষ মিটিংয়ের দিকে তাকিয়ে থাকুন, বিশেষ মিটিংয়ে কি হয়। এখন বিএনপি খুব ভেঙে পড়েছে, জামাতও চুপচাপ পরিস্থিতির দিকে নজর রাখছে। জামাতও বুঝতে পারছে যে নির্বাচন তো ভুগে গেল, নির্বাচন তো আর হবে না, আর বিএনপি তো পুরো মাটিতে বসে গেছে, তারেক রহমান আসছে না। ফলে এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে। আপনাদের দিকে একটু আপনারা একটু নজর রাখুন, নজর রাখলে আপনারা বুঝতে পারবেন আগামী 7 দিনের মধ্যে ঘটনাবহুল বাংলাদেশ হবে। তার জন্য যা যা আগাম খবর পাওয়া যায় আমি সব আপনাদের দিয়ে দেবো। শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসের পক্ষে বিএনপিকে মাইনাস করা কি খুব কঠিন কাজ বলে মনে করছেন? আমি মনে করছি না, আপনাদের জানিয়ে রাখছি এটা। কারণ ইতোমধ্যেই জামায়াত এবং তার বি টিম হিসেবে এনসিপি বা নাপাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে ইউনূস এবং তার মব সঙ্গীরা বিরাটভাবে সফল হয়ে পড়েছে। লক্ষ্য করুন তো, এই মুহূর্তে রাজনীতির মাঠে কেউ নেই। আমি দেখছি বিএনপি এই ইউনূস মহাজনের মব সরকার দ্বারা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হচ্ছে। শুধু এই সরকারের সবকিছু হালাল করার জন্য বিএনপি একমাত্র ছাঁকনি, এবং সেই বিরল স্বভাবের ছাঁকনি যার ভেতর দিয়ে এই সরকারের সকল ষড়যন্ত্রকে এই ছাঁকনির ভেতর দিয়ে, বিএনপি নামক ছাঁকনির ভেতর দিয়ে চালান করে দিয়ে হালাল করা হচ্ছে। ডক্টর ইউনূস ও তার জুলাই শেষ সঙ্গীরা বিএনপিকে এমনভাবে ফাঁদে ফেলেছে যেন তারা বুঝতে না পারে যে এটাই বিএনপি ধ্বংসের প্রক্রিয়া। ডক্টর ইউনূসের কথিত 3-0 সম্পর্কে আপনাদের সবারই জানা আছে। আমরা জানি দেশে বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে তিনি এই 3-0 প্রচারণা চালান। বাংলাদেশের ক্ষেত্রে এই 3-0 কি শুনবেন, বা কি হতে পারে? আমি কিভাবে এই 3-0-কে দেখি বাংলাদেশের ক্ষেত্রে? এই 3-0 আর কিছু নয়। 1 নাম্বার 0 শেখ হাসিনা, এরই মধ্যে প্রায় সকল ক্ষেত্রেই তাকে 0 করে ফেলার চেষ্টা হয়েছে, প্রায় হয়ে গেছেন। এরপরে হচ্ছে দ্বিতীয় 0 বেগম জিয়া। আপনার কি মনে হয় এই বেগম জিয়াকে 0 করতে খুব বেশি কাজ করতে হচ্ছে ডক্টর ইউনূসকে? মোটেও না। আরেকটি 0 কে তাহলে? তারেক রহমান। তারেক রহমানকে 0 করতে কি করছেন বা কি করতে পারেন সেটা দেখি চলুন বরং। আজ যদি ডক্টর ইউনূসের সরকার একই কৌশলে তারেক রহমানকে ফাঁদে ফেলে দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তার উপর সন্ত্রাসী হামলা ঘটিয়ে অথবা তাকে কোনো না কোনোভাবে হত্যা করেন বা করা হয়, তাহলে ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন বলে মনে করেন? হবেন না। কারণ এর তো কোনো উদাহরণ নাই। বাংলাদেশের রাষ্ট্র নেতাদের হত্যা করে, জাতীয় নেতাদের হত্যা করে কারো কোনো বিচার হয় না। আমরা তো সেটাই জানতাম। শেখ হাসিনা করেছেন, কিন্তু সেটা তো আসলে টেকেনি। সেটা টেকেনি বলেই সেই বিচার ব্যবস্থাকে উন্নত করার চেষ্টাটা সফল হয়নি বলেই তো এই ইউনূসের সরকার ক্ষমতা নিয়েছে, তাই না? ধরুন তারেক জিয়াকে ইউনূস সাহেব এবং তার সরকার কোনো না কোনোভাবে হত্যা করতে সফল হলেন, তারপর কি করবেন? এই হত্যাকাণ্ডের সকল দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে। আওয়ামী লীগের ঘাটটি তো প্রস্তুতি আছে না, বলেন তো? আর তারেক রহমান ছাড়া বিএনপির অবস্থাটা একবার ভাবুন তো। বেগম জিয়া অশীতি পর তার পক্ষে এই দলটির হাল ধরা আর সম্ভব নয়। তার মানে তারেক রহমানকে সরানোই হবে সেই চূড়ান্ত ঘুঁটি বা চাল, যার মাধ্যমে বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যাবে, এবং একই সঙ্গে আওয়ামী লীগকে দায়ী করে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূস এবং তার সরকারের নিজেদেরকে নির্দোষ এবং সংস্কারপন্থী হিসাবে, সংস্কারকামী হিসাবে উপস্থাপন করতে পারবেন, এবং তাদের জন্য পুরো মাঠটি ফাঁকা হয়ে যাবে। এই ছকটি অত্যন্ত পরিকল্পিত এবং বহু সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই এর আলামত দেখানো হয়েছে। একাধিক গুজব, অডিও ক্লিপ এবং বিদেশি বিশ্লেষণে এমনও বলা হয়েছে যে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দর থেকে বেরোনোর আগেই হয়তো তাকে গুলি করা হবে, অথবা কোনো জনসভায় তার উপর আত্মঘাতী হামলা চালিয়ে সেটিকে আওয়ামী লীগের প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করা হবে। দেশে ফিরলেই তার বিরুদ্ধে পুনরায় যে মামলা সব আছে সেগুলি পুনরুজ্জীবিত করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে, তাকে রাখা হবে হেফাজতে।
এবং সেই হেফাজতের ভেতরে তিনি আত্মহত্যা করতে পারেন, কিংবা হৃদরোগ নামক সাজানো নাটকের সেই হত্যাকাণ্ডের ঘটনা তো আমরা জানি। ডক্টর ইউনূস এবং তার জুলাই সন্ত্রাসের মিত্ররা, যারা কার্যত বিএনপিকে শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে এবং তারা বিএনপিকে বলির পাঠা বানিয়ে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করতে চাইছে। বিএনপির মধ্যম সারির নেতারা এখনো বুঝতে পারছেন না, তারা টেম্পো স্ট্যান্ড দখল করে যাচ্ছেন। তার দলকে ধ্বংস করে বা তাদের দলকে ধ্বংস করে দেওয়ার এই ছক যতটা বাইরে আছে তার চেয়ে ভেতরেও আছে, অনেক ভেতরে নেই মনে করছেন, বিএনপির ভেতরে আছে। তবে তারেক রহমানের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলেন তো, তার নিজের অতীত এবং তার বর্তমানটাও তার সবচেয়ে বড় শত্রু। 21শে আগস্টের ঘটনার দায় আজও তার পিছু ছাড়েনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে সেই হামলার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সমস্ত প্রমাণ আড়াল করা হয়েছে, সেই পাপ এখন তার জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আজ যদি তাকেও সেই কায়দায় হত্যা করা যায় তাহলে সরকার বলবে এটি আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের প্রতিশোধ, এবং ইউনূস সরকার নির্বিকারভাবেই নিজেদেরকে নির্দোষ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে। এরই মধ্যে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল, বিভ্রান্ত এবং দিশেহারা করা কাজটি শেষ হয়েছে। সাংগঠনিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন দলটিকে এখন ঠেলে দেওয়া হচ্ছে এমন এক ফাঁদে যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। টেম্পো স্ট্যান্ড দখল, মব সঙ্গী হওয়া এবং অনেক লোভ, ক্ষমতার অনেক লোভ তার সামনে। সংস্কার চায় না বলে বিদেশিদেরকেও বিএনপির বিরুদ্ধ শিবিরে ঠেলে দেওয়া হয়েছে। আর মবের বিএনপিকে অংশীদার করে তাদেরকেও সন্ত্রাসের সঙ্গী হিসাবে ইতিমধ্যেই অপরাধের ভাগিদার করে ফেলা হয়েছে। লক্ষ্য করেছেন নিশ্চয়ই ব্যাপারটা। সত্য কথা হলো, ইউনূস যেহেতু এনজিওর মানুষ এবং নানা প্রকার প্রজেক্ট এবং সেসব বাস্তবায়ন করেই তিনি অভ্যস্ত। ইতিমধ্যেই মেটিকুলাস ডিজাইনে জুলাই প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এখন তার সামনে রয়েছে বাংলাদেশ নিয়ে 3-0 বাস্তবায়নের প্রজেক্ট। শেখ হাসিনা একটি 0, বেগম জিয়া আরেকটি 0, তারেক রহমান সর্বশেষ 0। এখন আপনিই বলুন, এই 3-0 বাস্তবায়নে ইউনূস সরকার কতখানি সফল হয়েছেন আর কতটুকু বাকি আছে সফল হতে? আমার দেখা, আমার বিশ্লেষণ এবং আমার উপলব্ধি আপনাদেরকে জানালাম। আপনারা মিলিয়ে নেন প্রতিটি ঘটনাকে সামনে রেখে, দেখেন মেলে কি মেলে না। প্রিয় দর্শক, এই ছিল আজকেকার ভিডিওতে। তো যারা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। তো আবারও বলছি, যারা প্রতিনিয়ত নিউজ দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।